This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আর রাত ৮টা মানেই জানেন হাজির ঠোঁটকাটা। আজ ঠোঁটকাটা আমি শুভজিৎ। আর ঠোঁটকাটা মানেই তো কড়া কড়া কথা, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। ঠোঁটকাটা মানেই তো কাউকে রেয়াত না করা। আমরা করিনি, করবো না। আজ ঠিক করলাম, যেহেতু আজ ভালোবাসার দিন বলে আজকে পালন করা হয়, সেলিব্রেট করা হয় ভ্যালেন্টাইন্স ডে, তাই ভ্যালেন্টাইন্স ডেতে একটু নরম নরম ঢঙে শুরু করলে কেমন হয়, মানে একটু ভালোবাসার ঢঙে। কবি জয় গোস্বামীর একটি কবিতা আছে, মালতীবালা বালিকা বিদ্যালয়। আপনারা অনেকেই জানেন, অনেকেরই কবিতাটা মনে আছে। না ফোটা প্রেমের কবিতা, অসমাপ্ত এক প্রেমের কবিতা। কি ছিল পংক্তিগুলো একটু মনে করি। বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো, বেণীমাধব মোহনবাসী তমাল তরু মূলে। নিজেদের কফিনের শেষ পেরেক কিন্তু এটাই হয়ে গেল, আপনি আজ না হলে কাল মিলিয়ে দেখে নেবেন। এটা কিন্তু আমার আমি যতটা এই বছরে জেনেছি বুঝেছি, সঙ্গ পরিবার মোটেও ভালো চোখে দেখবে না। এর রেজাল্ট মমতা ব্যানার্জির নামের আগে প্রাক্তন বসিয়েই তবে এরা ছাড়বে, নিশ্চিন্তে থাকুন। হলোটা কি বলুন তো? সজল ঘোষ এত উত্তেজিত কেন? সংঘ পরিবার মানে আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন বাড়িয়েই ছাড়বে। হ্যাঁ, যে কারণে প্রশ্নটা করছি যে হলোটা কি? এই দিয়ে কিছু হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য যা এখানে করেছেন, মুখে মামাটি মানুষের সরকার বলেন না, কাজে করে দেখিয়েছেন। তাই 3বারের আস্থা হয়েছে, আবার 4বার, চতুর্থবারও মানুষ তার উপরেই আস্থা রাখবে। সুতরাং তারা আসছেন, এটা গণতান্ত্রিক রাজ্য, এবং এখানে অন্য দল আসলেও সেখানে তো তাকে বাধা দেওয়া হয় না। আরে কি বললেন প্রবীণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শুনলেন আপনারা? এখানে অন্য দলকে বাধা দেওয়া হয় না। হ্যাঁ, আমি তো অবাক হচ্ছি। আচ্ছা, তাহলে যে দেখি আমরা, যে ছবিগুলো দেখি, যে বিরোধী দলগুলো তো বটেই, বিভিন্ন সংগঠনও মিটিং করার জন্য পুলিশের অনুমতি না পেয়ে কোর্টে ছোটে, তাহলে সেসব কি কেন হয়? সবই কি মায়া? এতদিন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের সবাই বাধা দেওয়া একরকম, আর এই মোহনজির সবাই বাধা দেওয়াটা কিন্তু আর একরকম। নিজেদের কফিনের শেষ পেরেক কিন্তু এটাই হয়ে গেল, আপনি আজ না হলে কাল মিলিয়ে দেখে নেবেন। আরএসএস 100 বছর এমনি এমনি পার হয়নি। সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে আরএসএসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সে তার প্রধানের, যিনি কোনো রাজনীতি করেন না, তার প্রধানের সভা, সেটা হাইকোর্ট থেকে হয়ে আসতে হবে। এটা কিন্তু আমার আমি যতটা এই বছরে জেনেছি বুঝেছি, সঙ্গ পরিবার মোটেও ভালো চোখে দেখবে না। এর রেজাল্ট মমতা ব্যানার্জির নামের আগে প্রাক্তন বসিয়েই তবে এরা ছাড়বে, নিশ্চিন্তে থাকুন। এবার সব জলের মতো পরিষ্কার হয়ে গেল, বোঝা গেল কেন জয় গোস্বামীর কবিতায় মোহনবাসী শব্দটা শুনেই চিত্ত চঞ্চল হয়ে গেল তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতার। আগামী পরশু রবিবার বর্ধমানের তালিট সাই কমপ্লেক্সের মাঠে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা হওয়ার কথা, কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলছে, যে কারণে পুলিশ অনুমতি দেয়নি। ফলে জল কোর্টে গড়িয়েছে। তারপর 7 লাখেরও বেশি স্কোয়ার ফিট জুড়ে মাঠ, যার অত্যন্ত সীমিত অংশ কয়েকশো স্কোয়ার ফিটের মধ্যেই হবে সভা। তাহলে আপত্তি কোথায়? আসলে আপত্তি রয়েছে, যেমনটা রাজ্য সরকারের বক্তব্য, একটি নির্দেশিকা অনুযায়ী মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক, এর আগে লাউড স্পিকার সরাসরি ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের অসুবিধা হতে পারে। আর ঠিক এর উপরে নির্ভর করেই মোহন ভাগবত যে সভায় আসছেন সেটা আপাতত অনুমতি দেওয়ার মতো নয়, এমনটাই আবেদন ছিল রাজ্যের। আমি জানি না, এখন পরীক্ষা চলছে, রোববার কি পরীক্ষার আওতার বাইরে কিনা সেটা আমি জানি না, সেটা আদালত নিশ্চয়ই বিবেচনা করেছে, দিয়েছে। এখন যখন পরীক্ষার মরশুম, এই সময় আরএসএস প্রধানের উচিতই হয়নি এই ধরনের কোনো
কর্মসূচি নেওয়া। ওই যে মাঠ, ওই মাঠের 10-12 স্কোয়ার কিলোমিটারের মধ্যে না আছে কোনো স্কুল, না আছে কোনো জনবসতি। যদিও বিচারপতির বক্তব্য, কোথাও যদি সত্যি শব্দ অতিমাত্রায় ব্যবহার করা হয় তাহলে তা কন্ট্রোল করার দায়িত্ব কার? আর ঠিক সেই কারণেই গোটা বিষয়টাই রাজ্য সরকারের উপর পড়বে। তাই ওই সভায় শব্দ যদি সত্যি অতিমাত্রায় ব্যবহার করা হয় তাহলে সেটা নিয়ন্ত্রণ করতে হবে রাজ্যকেই, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার। এবং একটা শর্তাধীনের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে এই সভা, সেখানে মামলাকারীর দায়িত্ব শব্দ যাতে অতিমাত্রায় ব্যবহার না করা হয় সেটা দেখতে হবে তাদের। হাইকোর্টের যে বেঞ্চ থেকে ওনারা অনুমতি পেয়েছেন প্রত্যাশিত, এই নিয়ে কোনো মন্তব্যও করব না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক এবং বাঙালি হিন্দুকে আটকানো যাবে না। আজকে সভা আটকাতে পারেনি, 26-এ নিজেদের হার আটকাতে পারবে না। এই দিয়ে কিছু হবে না। আরএসএস 100 বছর এমনি এমনি পার হয়নি। সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে আরএসএসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সে তার প্রধানের, যিনি কোনো রাজনীতি করেন না, এই যে বিজেপি যারা ধর্মের নামে ভেদাভেদের রাজনীতি করে, তাদের অন্তরাত্মা হচ্ছে আরএসএস। তার প্রধানের সভা সেটা হাইকোর্ট থেকে হয়ে আসতে হবে, এটা কিন্তু আমার আমি যতটা এই বছরে জেনেছি বুঝেছি, সংঘ পরিবার মোটেও ভালো চোখে দেখবে না। এর রেজাল্ট মমতা ব্যানার্জির নামের আগে প্রাক্তন বসিয়েই তবে এরা ছাড়বে, নিশ্চিন্তে থাকুন। এই দিয়ে কিছু হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য যা এখানে করেছেন, মুখে মামাটি মানুষের সরকার বলেন না, কাজে করে দেখিয়েছেন। তাই 3বারের আস্থা হয়েছে, আবার 4বার, চতুর্থবারও মানুষ তার উপরেই আস্থা রাখবে। এক কথায় বললে আওয়াজ নিচে, এই শর্তেই রাজ্য সরকারের আপত্তি উড়িয়ে দিয়ে আরএসএস প্রধান মোহন ভগবতের সভার অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। কিন্তু রায় শুনেই বিজেপির আওয়াজ অনেকটা উঁচুতে উঠে যায়, কিন্তু তৃণমূল একটুও খুশি নয়। রাজ্য সরকার বিশেষ করে যখন ফুল পাঠায়, ফল পাঠায়, অতিথি হিসেবে মোহন ভাগবতকে ট্রিট করে, আরএসএস এর যেন কোনো অসুবিধা না হয় মুখ্যমন্ত্রী নিজের সঙ্গে নিশ্চিত করেন। আরএসএস প্রধান 17 থেকে 20 এসে থাকছে, কি কাজ দেখবেন, ভালো করে প্রোটেকশন দেবেন যেন কোনো দাঙ্গা টাঙ্গা না করে। ঠিক আছে, কি করে, আর পারলে একটু মিষ্টি ফল পাঠিয়ে দেবেন ভালো করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে, কিন্তু বেশি বাড়াবাড়ি করবেন না আবার, তাহলে কিন্তু পেয়ে বসবে। তাহলে হঠাৎ করে মিটিংটার পারমিশন দিচ্ছে না বলে কি একটা নতুন কিছু দেখাবার চেষ্টা করা হলো, নাটক। সিপিএম বলছে পুরোটাই কি নাটক, কোট আনকোট নাটক, কিন্তু হাল ফিলে দেখা যাচ্ছে যে আরএসএস সম্পর্কে মুখ্যমন্ত্রীর অবস্থানে খানিক ওই চেঞ্জেস এসেছে, খানিক বদল হয়েছে। আমি দেখছি একটা ক্যাম্প করে বসে আছে, লেখা আছে আরএসএস। আপনি ধর্ম করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্লিজ দয়া করে সবচেয়ে যে লোকটা ভারতবর্ষের ক্ষতি করেছে তাকে সাপোর্ট দেবেন না। আপনারা অনেক সময় অনেককে সাপোর্ট দিয়েছেন, আমার আপনাদের বিরুদ্ধে কোনো কিছু বলার নেই, কিন্তু আমি এখনও বলবো এই লোক দুটোকে আর সাপোর্ট দেবেন না। আর একটা করে লোক গিয়ে আরএসএস এর নাম করে, আরএসএস এত খারাপ ছিল না এবং এত খারাপ বলে আমি বিশ্বাস করি না। এখন ওদের মধ্যে কিছু ভদ্রলোক আছে যারা বিজেপিকে ওইভাবে করে না সাপোর্ট, তারাও একদিন বাদ ভাঙবে। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা ভাষা আছে। সরস্বতী পুজোয় আমরা স্ট্রংলি হ্যান্ডেল করেছি, তা নাহলে আদৌ ভালো করে করতে পারতাম কিনা মানে সন্দেহ আছে, প্ল্যানিং অনেক ছিল। এই যে বিজেপি যারা ধর্মের নামে ভেদাভেদের রাজনীতি করে, তাদের অন্তরাত্মা হচ্ছে আরএসএস। আমাদের আদর্শগত আইডিওলজিক্যাল ব্যাটল এগেনস্ট বিজেপি এবং আরএসএস সেটা কন্টিনিউড হবে। তৃণমূল তৈরির সময় বিজেপি পাশে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়েছেন। বিজেপির সরকারেও তিনি মন্ত্রী ছিলেন, কিন্তু এখন প্রবল বিজেপি বিরোধিতা, বাম কংগ্রেস নয়। রাজ্যের ভোটে বিজেপির সঙ্গেই তৃণমূলের টক্কর, লড়াই। যা কিছু ঘটুক, নেতাদের মাথায় কথায় শুধুই কিন্তু অঙ্ক। কিসের অঙ্ক? ভোটের অঙ্ক। এবার প্রশ্নটা হচ্ছে, এখন এই সময় এই মুহূর্তে সমস্ত পরিপ্রেক্ষিত মাথায় রেখে অঙ্কটা ঠিক কেমন, কোন জায়গায় ইকুয়েশনটা? হিন্দুরা এক কাট্টা হয়েছে, আর একটু করা দরকার। হিন্দু 39% এক কাট্টা হয়েছে বলেই
আমরা 2,33,27,000 ভোট আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। মুসলিমরা আমাদের ভোট দেয় না, হিন্দুরা যেখানে সংখ্যায় কম তাদেরকে ভোট দিতে যেতে দেয় না। বাংলাদেশের পরে কোনো হিন্দু এই জিহাদি সরকারকে সমর্থন করবে না। বাংলার ভোটের মাঠে এখন এই খেলাই হচ্ছে। ধর্মের অঙ্কে ভোটের অঙ্ক সাজানো হচ্ছে, ঘুঁটি সাজানো হচ্ছে। তাই রাজ্য সরকার মোহন ভাগবতের সভা আটকানোয় উল্লসিত গেরুয়া শিবির। 39 বেড়ে যদি 45 হয়। সিপিএম তো এখন 3 থেকে 4% চলে এসছে, ওরা ওদের ভোট বাড়ানোর পেছনে নজর দিক, ওই বিষয়টা ওরা কনসেন্ট্রেট করুক। কি আপনারা ঘাবড়ে গেলেন? নিশ্চয়ই ভাবছেন যে কথা হচ্ছিল যে মোহন ভাগবতের সভা বন্ধ নিয়ে, ধর্মের অঙ্কে ভোটের ঘুঁটি সাজানো নিয়ে হঠাৎ দোলা সেন কেন সিপিএমকে নিয়ে পড়লেন। বলবো সে কথা। ধর্ম নিয়ে রাজনীতির এই ভরা বাজারে আমার আবহ থেকে বুঝতে পারছেন এখানে সিপিএম এর রাজ্য কেন্দ্রের সম্মেলন শুরু হয়েছে। আর সেখানে পেশ করা রিপোর্টে একটার পর একটা কি বলুন তো ফাউল। দেখুন, কুম্ভের দুর্ঘটনায় যে সমস্ত মানুষজন মারা গিয়েছেন তাদের সরাসরি সিপিআইএম ধর্মভীরু বলে আখ্যা দিল। আন্তর্জাতিক এদের হচ্ছে চিন্তা ভাবনা। তো কুম্ভে যদি ধর্মবিরু খুঁজে পান, তাহলে হজ উমরাহ হতে গিয়ে পদপিষ্ট হয়ে যে ভারতীয়রা মারা যায়, যে ভারতীয়রা হজ উমরাহ করতে গিয়ে ওখানে ভিক্ষা করে, শেখেরা যেখানে তাদেরকে লাথি মারে, তাদেরকে আপনি কি বলছেন? হিম্মত থাকলে বলুন সেলিম সাহেব। যারা সাম্প্রদায়িকতা নিয়ে, ধর্ম নিয়ে রাজনীতি করে, আমরা তার বিরুদ্ধে। সপ্তদশ পার্টি কেন্দ্রের যে সম্মেলন শুক্রবার চলছে, যার পতাকা উত্তোলন করেন খোদ বিমান বসু, সেই সম্মেলনের প্রতিবেদনে বলা হয়েছে যে সরকারি অব্যবস্থার জন্যে ধর্মভীরু কিছু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। সিপিএম তো এখন 3 থেকে 4% চলে এসছে, ওরা ওদের ভোট বাড়ানোর পেছনে নজর দিক, ওই বিষয়টা ওরা কনসেন্ট্রেট করুক। একই সঙ্গে বাংলাদেশের প্রসঙ্গকে এড়িয়ে ইসরায়েল আমেরিকার বিভিন্ন ঘটনাকে উল্লেখ করে শোক প্রস্তাব এনেছে তারা। একটা শব্দে তার উত্তর, ওই জন্যই তারা হারিয়ে গেছে, ওই জন্যই তারা বাংলার বুক থেকে হারিয়ে গেছে। এই সংখ্যালঘু শব্দটা ওরা খুব বুদ্ধি করে ব্যবহার করছে এবং এখন ব্যবহার করছে না। যখন বাংলাদেশে আক্রমণ হচ্ছিল হিন্দুদের ওপর, তখন বলল 2 দেশের সংখ্যালঘুদের ওপর মৌলবাদীদের আক্রমণ বন্ধ হবে। এই ধরি মাছ নাচুই পানি, এই ঘোমটা পড়ে ক্যাম্পটা নাচ যতদিন চলবে ততদিন ওরা 0 থেকে প্লাস হলেও 0ই প্লাস হবে। সিপিআইএম বদলে দিয়ে ওই এমটা এমনিতেই আপনাদের ব্যাড এম, ওই এম ওখানে এম স্কোয়ার বসে দিন। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ব্যাকেটে ডাবল এম, মমতা এবং মুসলমান। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের মদতে আরএসএস এর স্কুল বাড়ছে, এই অভিযোগও প্রতিবেদনে তারা উল্লেখ করেছে। তারা আগে কোথায় কোথায় রাস্তায় নামতো, মিছিল করতো, সেই ক্ষমতা নেই তো ওদের আজকে আর। সিপিএম তো শূন্য হয়ে গেছে, স্বাভাবিকভাবেই তারা আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এটা আটকাবার গণতান্ত্রিক দেশে কোনো রাস্তাও নেই। সিপিএম তাদের ইতিহাসে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এখন একটি অপ্রাসঙ্গিক শক্তিতে পরিণত হয়েছে। আর 100 বছর পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের উত্তরোত্তর তাদের শক্তি, তাদের প্রভাব সমাজে বৃদ্ধি করেছে। তার পাশাপাশি তারা সংখ্যালঘু এলাকায় যে মৌলবাদ বাড়ছে তার জন্য দায়ী করেছে সংখ্যাগুরুদের সাম্প্রদায়িকতাকে। আরএসএস যেহেতু একটা হিন্দুত্ব কর্পোরেট কমিউনাল নেক্সাস করে একটা ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করতে চায়, সেজন্য এই বিপদটা সমূহ বিপদ এবং তার বিরুদ্ধে লড়তে হবে। সিপিএম কতটা উদ্বিগ্ন তার জন্য আসলে সেটা তো জানা নেই, হয়তো ওই কাগজ কলমে একটা উদ্বেগ প্রকাশ করেছে। কারণ আমরা যখনই দেখি যে সিপিএম এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি তাদের সমর্থন করার মতন একটা ক্ষেত্র তৈরি করে। সিপিআইএম যে দলিল পেশ করছেন, সবার আগে সেই দলিলে লিখুন যে আমরা নিজেদের আর ধর্ম নিরপেক্ষ বলি না, আমরা নিজেরা আর কমিউনিস্ট না, আমরা এখন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মুসলমানের দল। তাহলে এমনিতেই সনাতনী বাঙালিরা জেগেছে। সিপিআইএম এর দলিল দেখে তারা তাদের চিন্তা ভাবনা স্পষ্ট করবে। বিশেষ করে সিপিএম এখনো বামপন্থী হিন্দু যারা আছেন, তারা তাদের নিজেদের অবস্থান আরো স্পষ্ট করবে। ওরা তো সব ভোট বিজেপিকে তুলে দিয়ে নিজেদের কাউকে আর পার্লামেন্ট আর অ্যাসেম্বলিতে পাঠাতে পারেনি। ওদের এইসব এত কিছু ভাবতে গিয়ে মুশকিল হয়ে, নিজেদের একটু ভাবুক।
3 থেকে 4% কি করে বাড়বে? ওরা তো 44-45 ছিল, সেটা নিয়ে ওরা ভাবুক। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ মানুষকে ওখানে যে মৌলবাদ, সাংখ্যিকবাদের জোরে ইসলামিক মৌলবাদের রাজনীতি হচ্ছে তার বিরুদ্ধে যেমন লড়তে হবে, আমাদের দেশেও সেরকম হিন্দু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ার সঙ্গে সঙ্গে এখানে সংখ্যালঘু সাম্প্রদায়িকতার কোনো স্থান যাতে না তৈরি হয় সে ব্যাপারে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। তাৎপর্যপূর্ণভাবে সিপিআইএমের এই যে পার্টি কেন্দ্রের যে সম্মেলন, সেখানে দেখা যাচ্ছে গত সম্মেলন থেকে এই সম্মেলনের মধ্যে 19 জন পার্টি সদস্য তারা মেম্বারশিপ রিনিউয়াল করেনি। খোদ আলিমুদ্দিন স্ট্রিটের যে সম্মেলন, সেখানেই এই অবস্থা। তাহলে এক পা এগিয়ে দু পা পিছিয়ে, কিন্তু প্রশ্ন হলো এক পা এগোতে হলো কেন? প্রথমে এগোনোর কথাটাই বলি। কোচবিহারের তুফানগঞ্জ, সেখানে তৃণমূলের পুরো প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই। হ্যাঁ, বৃহস্পতিবার তলবি সভা ডাকা হলো, আর সেখানে পুরো প্রধানের বিরুদ্ধে ভোট দিলেন দলেরই 10 জন কাউন্সিলর। ব্যাস, রাতারাতি পদ গেল পুরো প্রধানের। পরে আবারও মিটমাট হলো, স্বপদে ফিরলেন পুরো প্রধান কৃষ্ণা ঈশ্বর। কিন্তু তবুও প্রশ্নটা কিন্তু থেকে গেল, দলের পুরো প্রধানের বিরুদ্ধে একজোট অনাস্থা দলেরই কাউন্সিলরদের। ভাবুন, আর সেই প্রশ্নেই তুফানগঞ্জেও তুফান রাজনীতিতে। যে কোনো গণতান্ত্রিক সংস্থায় এই ধরনের আস্থা অথবা অনাস্থা আনা সাংবিধানিক অধিকার। এনেছে, যা রেজাল্ট হবে সেটা হবে। তাতে কি অসুবিধা হয়েছে? এতে বোঝা যায় যে আমাদের দলে গণতন্ত্র আছে। দলে গণতন্ত্র আছে মানে দলের কোন দলে অনাস্থা, আর সেই কোন দলই আবার দলের গণতন্ত্র? প্রশ্ন তুলব না? দিন কয়েক আগে সেই কোন দল, থুরি গণতন্ত্র বলি, স্বাদ পেয়েছে মেখলিগঞ্জ পুরসভা। দলেরই কাউন্সিলররা চেয়ারম্যানকে সরিয়ে দেন। তাহলে মেখলিগঞ্জের পুনরাবৃত্তি তুফানগঞ্জে একথা বলা যায়? তুফানগঞ্জে তুফান তৃণমূলে, সেখানে তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধেই অনাস্থা তৃণমূলের। বৃহস্পতিবার পুরপ্রধান কৃষ্ণা ঈশ্বরের বিরুদ্ধে অনাস্থা ভোট 10 কাউন্সিলরের, তাতেই রাতারাতি ভেঙে গেল পুরো ভোট। আজকে ওই যে 3 জন কাউন্সিলর মিটিংটা ডেকেছিল, তো সেই জন্য আজকে ওই তাদের মধ্যে থেকে একজন সভাপতি নির্বাচন হয়ে মিটিংটা কল করলো, মানে ভোট ভেঙে গেল। নতুন করে আবার মিটিং ডাকবে যখন এসডিও সাহেব বা ইও সাহেব, তখন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নিযুক্ত। দিন কয়েক আগেই মেখলিগঞ্জ পুরসভাতেও একই ঘটনা। দলের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূল কাউন্সিলরদের, সেখানেও রাতারাতি চেয়ারম্যান পদ ছাড়তে হয়েছে। এবার তুফানগঞ্জেও একই ঘটনা। আমি তো এতদিন ছিলামই, যেটা তো তোমরা সবাই জানো, ছিলাম, কোনো খারাপ কাজ করি নেই। আমার এটাই হচ্ছে বড়, মানে বুকের মধ্যে একটা আমার কি বলবো, আনন্দ যে আমি কোনো খারাপ কাজ করিনি, আমি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নই। এর জন্য কি আপনাকে সরতে হলো? হ্যাঁ, এর জন্য কি আপনাকে সরতে হলো? না, তা তো বলতে পারবো না। সাবধানী কৃষ্ণা ঈশ্বর, সাবধানী দল। অনাস্থা নিয়ে আসছে চেয়ারম্যানের। এর উত্তর তো আমি দেবো না, দলের নেতা দেবে। এর উত্তর আমি দেবো না, দলের নেতা দেবে, বললাম তোমাকে। যে কোনো গণতান্ত্রিক সংস্থায় এই ধরনের আস্থা অথবা অনাস্থা আনা সাংবিধানিক অধিকার। এনেছে, যা রেজাল্ট হবে সেটা হবে। তাতে কি অসুবিধা হয়েছে? এতে বোঝা যায় যে আমাদের দলে গণতন্ত্র আছে। দেখুন, গণতন্ত্র বলে কথা, বিরুদ্ধ শর্ত থাকবেই। আর সেই বেসুরো বিরোধিতাকে সুরে ফেরাতে হস্তক্ষেপ করতে হলো জেলা সভাপতিকে, এবং করতে হলো 24 ঘন্টার মধ্যে। উপর থেকে কোনো নির্দেশ তার কাছে গিয়েছিল কি, সেই উত্তর আমরা পাইনি, বুঝলেন? তবে মিটমাট কিন্তু 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে হয়ে গেল। আর আজ সকালে অর্থাৎ 24 ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূল জেলা সভাপতির হস্তক্ষেপে দলীয় কাউন্সিলরদের নিয়ে হয়েছে বৈঠক। আর সেই বৈঠকে কি হয়েছে সরাসরি জেলার সভাপতির কাছ থেকেই শুনবো। এটা কিছু ছোট ছোট ভুল বোঝাবুঝি ছিল কাউন্সিলরদের মধ্যে চেয়ারম্যানের সাথে, তো সেটা আমরা আলোচনার মাধ্যমে আজকে সম্পূর্ণই সমস্যা মিটিয়ে নেওয়া হয়েছে। ভুল বোঝাবুঝি সেটা হয়, একটা সংসারেও হয় না? সেই রকম পৌরসভাতেও তো আগের মতোই কাজ হবে। হ্যাঁ, আগের থেকে বেশি কাজ হবে এখন, কারণ জেলা সভাপতি আশ্বাস দিলেন অনেক কিছু কাজ আমাদের করতে হবে, এবং সেটা জেলা সভাপতির মাধ্যমে আমরা করব। বোঝো কাণ্ড, জেলা সভাপতি বললেন মিসআন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, ভুল বোঝাবুঝি। আর সেই ভুল বোঝাবুঝি থেকেই তিল থেকে তাল হয়ে গেল। অথচ বার্তাটা তৃণমূল নেতৃত্ব সেই কবেই দিয়ে রেখেছিলেন। প্রশ্ন হচ্ছে,
তারপরেও ভুল বোঝাবুঝি। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। আমাকে 365 দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য। আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো, সেটা হবে না। দলের শীর্ষ নেতৃত্ব, জেলা সভাপতি সকলে মিলে আজকে বসেছেন এবং সেই সভাতেই কিন্তু যে সমস্ত কাউন্সিলররা গতকাল এই বিষয়ে ইসে করেছিলেন তারা কিন্তু আজকে এই গোটা ব্যাপারটা মিটিয়ে নিলেন। এই ধরনের আস্থা অথবা অনাস্থা আনা সাংবিধানিক অধিকার, এনেছে যা রেজাল্ট হবে সেটা হবে। তাতে কি অসুবিধা হয়েছে? এতে বোঝা যায় যে আমাদের দলে গণতন্ত্র আছে। মাৎসন্যায় চলছে। এই পরিবর্তনের ধুয়ো তোলে এক উপদেষ্টা সংস্থা ইতিমধ্যে অন্ততপক্ষে 40টি পুরসভা যাকে প্রধান আছেন তাকে রাখবো বলে পয়সা তুলেছে, আর এক পক্ষ থেকে টাকা তুলে নিয়েছে যে তাদেরকে বসানো হবে বলে। তারই পরিণাম দেখতে শুরু করেছে। বিজেপি তারা সভাপতি ঠিক করতে পারছে না নিজেদের ঝগড়ার জন্য, বুথ ব্লক নাকি ওদের মণ্ডল সেই অবধি কমিটি করতে পারছে না ঝগড়ার জন্য। এবং আগামী 3-4 মাসের মধ্যে দেখবেন অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের 20টি পুরসভায় অনাস্থা আসতে চলেছে। আমি আবার বলছি, এটা এত বড় দল, কোথাও কোথাও কারোর সঙ্গে কারোর কোনো মতপার্থক্য থাকে, সেই মতপার্থক্যের জন্য হয়তো কিছু একটা প্রস্তাব পাস বা ওই হয়ে যায়, বাকি দলের নেতারা দেখছেন এসব নিয়ে এই জল বেশি দূর গড়াবে না। মোদ্দা কথা হলো সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কোনো বিভাজন নেই, দল একজোট। তুফানগঞ্জে আপাতত মিটল বটে, কিন্তু কাটোয়ার মঙ্গলকোটে তো মাথা ঢাকতে পা বেরিয়ে পড়ার দশা। হ্যাঁ, দিন দুয়েক আগে সেদিন কাটোয়া থেকে মোটর বাইকে চেপে মঙ্গলকোটে ফিরছিলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং দলেরই কর্মী। মাঝ রাস্তায় গাড়িতে মোটর বাইকের ধাক্কা, তারপরেই মৃত্যু তৃণমূল কংগ্রেস কর্মী যার নাম লালু শেখ। কিন্তু তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এটা দুর্ঘটনা নয়, এটা খুন। তৃণমূলের জেলা সম্পাদক, ব্লক যুব সভাপতি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ 23 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রশ্ন, তাহলে তৃণমূলের কোন দলেই মঙ্গলকোটে খুন? হ্যাঁ, প্রশ্ন উঠছে। বুধবার রাতে অমঙ্গল মঙ্গলকোটে। সেদিন কাটোয়া আদালত থেকে মোটর সাইকেলে মঙ্গলকোট ফিরছিলেন তৃণমূল অঞ্চল সভাপতি মফিজুল শেখ ও লালু শেখ। সেই সময় আচমকাই সামনে এসে দাঁড়ায় একটা গাড়ি। গাড়িতে ধাক্কা মেরে বাইকটি উল্টে যায়। মঙ্গলকোট থেকে গুসকরা যাওয়ার পথে আটগড়া গ্রামের কাছেই ঠিক এই জায়গাতেই গত বুধবার রাত্রে মোটর বাইকে করে তৃণমূল কর্মী এবং অঞ্চল সভাপতি তারা যাওয়ার সময় এখানেই দুর্ঘটনা ঘটে। লালু শেখের পরিবারের অভিযোগ, তখন রাস্তার ধারে বাগান থেকে 23 জন হাতে টাঙি, লাঠি, শাবল, রড, বাঁশ, গাছের ডাল সহ অস্ত্র নিয়ে লালু শেখ এবং মফিজুল শেখকে এলো পাথাড়ি মারধর করে। তাহলে দুর্ঘটনা নয়, খুন। এই ঘটনায় মঙ্গলকোটেরই বেশ কিছু তৃণমূল নেতা এবং কর্মী মিলিয়ে মোট 23 জনের নামে চক্রান্ত করে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে লিখিতভাবে মঙ্গলকোট থানা। অভিযোগপত্রে নাম রয়েছে তৃণমূলের জেলা সম্পাদক চন্দন সরকার, INTTUCর ব্লক সভাপতি লালটু শেখ, তৃণমূলের ব্লক যুব সভাপতি চৌধুরী আব্বাস আহমেদ এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রেজাউল মুন্সির। তাহলে মঙ্গলকোটে তৃণমূলের হাতে তৃণমূল কর্মী খুন। খবরের কাগজে দেখেছিলাম যে একটা দুর্ঘটনায় একজন মারা গেছে এবং একজন অঞ্চল সভাপতি গুরুতর আহত হয়েছে, কিন্তু তারপরে শুনলাম যে একটা অভিযোগ করা হয়েছে যে ভদ্রলোক মারা গেছে তাকে খুন করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। অভূতপূর্ব ঘটনা। তৃণমূলের নেতা খুন হলেন, তৃণমূলের নেতা খুন হয়ে তৃণমূলেরই 23-24 জনকে অ্যাকিউজড করে থানায় আজকে অভিযোগ দায়ের করেছে। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, খুন করছে তৃণমূল, খুন করাচ্ছে তৃণমূল। খুনের মামলা রুজু করে এই তদন্ত শুরু করেছে। কিন্তু এখানেই উঠছে প্রশ্ন যে তৃণমূল দলে থেকে তৃণমূলেরই নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো খুনের। তাহলে কি মঙ্গলকোটে তৃণমূলের যে রাজনীতি, এই রাজনীতিতে কি বিভাজন ঘটেছে? আসলে আমার সহকর্মীর এই প্রশ্ন, আমার প্রশ্ন, আপনাদের প্রশ্ন, সবারই প্রশ্ন যে এই যে এত পরিকল্পনা করে খুন করা হচ্ছে, এত পরিকল্পনা করে
একই দলের মানে একই রাজনৈতিক দল, ধরা যেতে পারে যদি কোনো মতাদর্শ থেকে থাকে তাহলে একই মতাদর্শের এরা সবাই, একই স্ট্রিম অফ এনার্জির মধ্যে সবাই রয়েছে, এটাও আমরা ধরে নিতে পারি। রাজনৈতিক মতাদর্শ, একটা পার্টিকুলার দল, যে দল এ রাজ্যের ক্ষমতায়, সেই দলের কোন দল, গোষ্ঠী কোন দল, নানা বিষয় নিয়ে বিবাদ সামনে চলে আসছে, সে বীরভূম হোক বা অন্য কোনো ভূম। কিন্তু পরিকল্পনা করে দলের কেউ বা কারা, কেউ বা কাকে খুন করে দিচ্ছে। আমি যদি লালু শেখের কথা ধরি, এক্ষেত্রে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে। শুধু তাই নয়, এই অভিযোগ কিন্তু লালু শেখের পরিবার করছেন এবং নির্দিষ্ট, যেটাকে আমরা বলি স্পেসিফিক, সেই অভিযোগ আসছে। দলের তাবড় নেতার নাম তারা অভিযোগপত্রে এনেছেন। বুঝতে পারছেন? তাহলে মঙ্গলকোটেও কি মালদার দুঃস্বপ্ন ফিরল? হ্যাঁ, এ স্বপ্ন, এ প্রশ্ন বারবার ফিরে ফিরে আসে। আর সে প্রশ্ন আমি ঠোঁটকাটা সবার সামনে তুলি।